বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। টাঙ্গাইলে দল বেঁধে ধর্ষণ মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড, সরকার আইন সংশোধন করার পরপরই এই রায়। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগ। নূর রাশেদকে অবাঞ্ছিত করে ভাঙল ছাত্র অধিকার পরিষদ, একই সংগঠনের 22 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে হস্তান্তরের দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন, মানবতা বিরোধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান। নাগোর্নো কারাবাখ যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, সেনাবাহিনী এখনও ওই অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে মন্তব্য। ভারতের তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, জরুরি কাজ ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান। ট্রাম্পের ছেলে ব্যারনও করোনায় আক্রান্ত হয়েছিল জানালেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সুস্থ আছেন বললেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্সের 9 শহরে কারফিউ ঘোষণা, করোনা মোকাবেলায় স্বাস্থ্যগত জরুরি অবস্থাও জারি। এবং কোয়ারেন্টিনে থাকার সময়টা তুরিনে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বার্সার বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে একটি দিনও নষ্ট না করার সিদ্ধান্ত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। টাঙ্গাইলের ভুঞ্জাপুরে 8 বছর আগে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে দল বেঁধে ধর্ষণের দায়ে 5 আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। সরকার আইন সংশোধন করে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করার পরপরই এই রায় দেওয়া হলো। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহমেদ জানান, আসামিদের মধ্যে 2 জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা জামিনে পলাতক রয়েছেন। সর্বোচ্চ সাজার পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে রায় 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে বলে জানান আদালতের এই পরিদর্শক। মামলার বরাতে তানবীর বলেন, 2012 সালের জানুয়ারি মাসে ভুঞ্জাপুরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে 5 জন দল বেঁধে ধর্ষণ করে। এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভুঞ্জাপুর থানায় 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মধুপুর থেকে সঞ্জিত ও গোপীকে গ্রেপ্তার করেন। মামলা তদন্ত শেষে 2015 সালে পুলিশ 5 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু করে আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নোয়াবুল ইসলাম বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় এ মামলা করেন বলে ওসি নাজরিন খানম জানান। নোয়াবুল ইসলাম বলেন, ইসির নির্দেশনায় আমি বাদী হয়ে এ মামলা করেছি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সংসদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। ওই উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের হুমকি ধমকি দেওয়ার অভিযোগ ওঠায় গত কয়েকদিন ধরেই আলোচনা চলছে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে নিয়ে। স্থানীয় আওয়ামী লীগ যেমন তার বিচার দাবি করেছে, তেমনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও এই সাংসদকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এই প্রেক্ষাপটে বুধবার ঢাকা নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ফরিদপুরের ওই সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত জানান। নিক্সন চৌধুরীর আচরণ বিধির বাইরে আর কোনো নির্বাচনী অপরাধ করেছেন কিনা তা তদন্ত করে দেখতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি করার কথাও বলেছেন CEC।
ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবাঞ্ছিত ঘোষণা করে একই সংগঠনের 22 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। আগের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামেই তারা নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং নতুন কমিটির আহ্বায়ক এপিএম সুহেল জানান, মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে গিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে নোংরা রাজনীতি, আর্থিক অসচ্ছলতা, স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনা, ত্যাগী ও দুঃসময়ের সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন করা এবং সম্প্রতি ঢাকা শিক্ষার্থী ধর্ষণের মামলাকে কেন্দ্র করে নোংরা রাজনীতিকরণের অপচেষ্টার প্রতিবাদে ও সাংগঠনিক সংস্কারের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন। এ সময় তারা আরও জানান, বিষাক্ত পরিস্থিতি সহ্য করতে না পেরে অনেকেই সংগঠন ত্যাগ করেছে কিংবা ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন ইউনিটের চাপা ক্ষোভ ছিল, যার ফলে সংগঠনের ভেতরে 21টি ইউনিট বিদ্রোহী হয়ে ওঠে। এই অবস্থায় সবকিছু বিবেচনা করে নূর রাশেদের অবাঞ্ছিত ঘোষণা করে আমাদের আগের নামে ফিরে সব অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়তে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আমাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য নিউ ইয়র্কে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সেক্টর কমান্ডার্স ফোরামে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের হাতে অবিলম্বে হস্তান্তর করার জন্য মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সেক্টর কমান্ডার ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সেক্টর কমান্ডার্স ফোরামের সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারী, বিশ্ব বাংলা 24 চ্যানেলের চেয়ারম্যান ও সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্রের কোষাধ্যক্ষ আব্দুল আলিম খান আকাশ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সেক্টর কমান্ডার ফোরাম যুক্তরাষ্ট্রের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, বিশ্ব বাংলা 24 চ্যানেলের সিনিয়র রিপোর্টার ও সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্রের নির্বাহী সদস্য শামীম আক্তার শরীফ। বক্তারা 1995 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার তীব্র নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে তাকে দ্রুত বাংলাদেশের সরকারের হাতে হস্তান্তর করার আহ্বান জানান। এছাড়াও মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণস্বাক্ষর সহ যুক্তরাষ্ট্র সরকারের কাছে স্মারকলিপি পেশ করবে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71 যুক্তরাষ্ট্র শাখা। এছাড়াও 71-এর মুক্তিযুদ্ধে যেসব মানবতা বিরোধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয় এই আয়োজন থেকে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই
নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চল দখলকে কেন্দ্র করে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ সংঘাতে সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হয়েছেন বলে স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তবে তিনি দাবি করেছেন যে আর্মেনিয়ার সেনাবাহিনী এখনও ওই অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এদিকে চলমান এই যুদ্ধ বন্ধ করতে আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক ও রাশিয়া। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে গত 4 দশক ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলছে। আন্তর্জাতিকভাবে ওই অঞ্চল আজারবাইজানের বলেই স্বীকৃত, কিন্তু এটি নিয়ন্ত্রণ করছে জাতিগত আর্মেনীয়রা। গত 27 সেপ্টেম্বর ওই অঞ্চলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়। গত কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। এরই মধ্যে দুই পক্ষে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। গত সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তি করলেও তা একটা দীর্ঘস্থায়ী হয়নি। 80 দশকের শেষে এবং 90 দশকের শুরুতে ওই অঞ্চল দখল করতে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। 1994 সালে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তারা কখনোই স্থায়ীভাবে শান্তি চুক্তি করতে পারেনি। টেলিভিশনে প্রচারিত হওয়া এক ভাষণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, আর্মেনিয়ার বহু হতাহত হয়েছে। তিনি বলেন, আমি আমাদের সকল ভুক্তভোগী শহীদ, তাদের পরিবার, বিশেষ করে শহীদদের মায়েদের উদ্দেশ্যে নতজানু হয়ে সম্মান জানাই। তাদের এই ক্ষয়ক্ষতিকে আমি আমার ও আমার পরিবারের ব্যক্তিগত ক্ষতি হিসাবে বিবেচনা করছি। তিনি বলেন, আমাদের সবার জানা প্রয়োজন যে আমরা একটা কঠিন পরিস্থিতি পার করছি। পাশিনিয়ান বলেছেন, জনশক্তি ও উপকরণের ক্ষয়ক্ষতি হলেও আর্মেনিয়ার সেনারা এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং প্রতিপক্ষের জনশক্তি ও উপকরণের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের জয়ী হতেই হবে, আমাদের বেঁচে থাকতেই হবে, আমাদের নিজেদের ইতিহাস তৈরি করতে হবে, আর আমরা এর মধ্যে ইতিহাস তৈরি করছি। আমাদের বীরত্বপূর্ণ যুদ্ধের গল্প, আমাদের মহাকাব্য তৈরি হয়েছে। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অভিযোগ তুলেছেন, আর্মেনিয়া তাদের গ্যাস ও তেলের পাইপলাইনে আক্রমণ করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা যদি সেখানকার পাইপলাইনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তাহলে এর পরিণতি গুরুতর হবে। অপরদিকে এই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান নিজেদের মধ্যে ফোনে আলোচনা করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা বন্ধ করার লক্ষ্যে অতি দ্রুত যৌথ উদ্যোগ নিয়ে শান্তিপূর্ণভাবে নাগোর্নো কারাবাখ দ্বন্দ্বের সমাধান করার ব্যাপারে আলোচনা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ভারতের তেলেঙ্গানা রাজ্যে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ঢলে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির বিভিন্ন শহরে রাস্তা ডুবে নদীর রূপ নেয়। রাস্তায় থাকা গাড়ি ডুবে গিয়ে ঢলে ভেসে যায় ও ভবনগুলো পানিতে ডুবে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। এর মধ্যে শুধু হায়দ্রাবাদ শহরেই প্রায় 15 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 মাস বয়সী একটি শিশুও আছে। শহরটির নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নগরীর বান্ধলাগুড়া এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তাদের একটি কলাম মোতায়েন করা হয়েছে। সোমবার রাত থেকে তেলেঙ্গানায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে পরবর্তী 2 দিন ধরে চলে। বুধবার অল্প সময়ের জন্য বৃষ্টি থামলেও রাতে ফের শুরু হয়। প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে অনেকগুলো বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় তেলেঙ্গানার বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। সতর্কতার কারণে অন্যান্য অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। রাজ্যটির হাজার হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ত্রাণ ও উদ্ধার অভিযানের
সহায়তা করতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী, NDRF ও সেনাবাহিনী উভয়কে তলব করা হয়েছে। তেলেঙ্গানা সরকার বুধ ও বৃহস্পতিবার সবগুলো সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে জরুরি কাজ ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। আসছে শনি ও রোববার বজ্রসহ ঝড় হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 14 বছর বয়সী ছেলে ব্যারন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই তথ্য প্রকাশ করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে তিনি আশ্বস্ত করেছেন যে এখন আর ভয়ের কোনো কারণ নেই, কারণ ব্যারনের করোনা নেগেটিভ এসেছে। মেলানিয়া বলেন, ব্যারনের যখন করোনা পজিটিভ ধরা পড়ে তখন আমাদের ভয়টাই ছিল সত্যি। তবে সৌভাগ্যক্রমে সে সুস্থ হয়ে আছে। সে একজন শক্তিশালী কিশোর এবং তার কোনো উপসর্গ দেখা যায়নি। চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর পরই হোয়াইট হাউসের একের পর এক কর্মকর্তার করোনা সংক্রমণের খবর সামনে আসতে থাকে। তবে বর্তমানে ট্রাম্প এবং মেলানিয়া দুজনেই সুস্থ আছেন। এমনকি গত সোমবার থেকে নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে লোয়া অঙ্গরাজ্যের দেশ মইন্সে এক নির্বাচনী সমাবেশে ব্যারনের করোনা সংক্রমণ সম্পর্কে ট্রাম্প বলেন, তার করোনা স্বল্প সময়ের জন্য ছিল। তিনি আরও বলেন, আমার মনে হয় না সে জানে যে তার কি হয়েছিল, কারণ তারা তরুণ এবং তাদের ইমিউনিটি সিস্টেম অনেক শক্তিশালী এবং তারা এর সঙ্গে লড়াই করতে পারে। ব্যারন এখন করোনা মুক্ত আছেন বলেও উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের ছেলে সুস্থতার কথা জানিয়ে উল্লেখ করেন, এ কারণেই যুক্তরাষ্ট্রের স্কুলগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়া উচিত। ফ্রান্সের রাজধানী প্যারিস এবং আরও 8 শহরে সন্ধ্যাকালীন কারফিউ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া কমিয়ে আনতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, শনিবার সন্ধ্যা 7টা থেকে দেশ জুড়ে কারফিউ কার্যকর হবে। কমপক্ষে 4 সপ্তাহ ধরে সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। এর পাশাপাশি দেশটিতে স্বাস্থ্যগত জরুরি অবস্থাও জারি করা হয়েছে। শুধু ফ্রান্সেই নয়, ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ফ্রান্স জানিয়েছে, রাজধানী প্যারিস ছাড়াও মার্সেইলে, লিওন, লিলে, সেন্ট এটিয়েনে, রুয়েন, তুলুসে, গ্রেনোবেল এবং মন্টপেলিয়ারে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছে, কারফিউ চলাকালীন লোকজনের রেস্টুরেন্ট এবং অন্যান্য স্থানে ভ্রমণে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এছাড়া কারফিউয়ের সময় লোকজনের বাড়ির বাইরে বের হতে হলেও বৈধ কারণ দেখাতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। তবে যে কোনো ধরনের প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি দেবে প্রশাসন। এছাড়া কেউ কারফিউয়ের নিয়ম ভঙ্গ করলে 135 ইউরো জরিমানা করা হবে। এবার খেলার খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে থাকার সময়টা তুরিনে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিসবন থেকে একটি অ্যাম্বুলেন্সে বিমানে তুরিনের উদ্দেশ্যে উড়াল দেবার কথা রয়েছে রোনালদোর। সেখানে পৌঁছার পর আইসোলেশন প্রোটোকল মেনে একটি অ্যাম্বুলেন্স নিজ বাসায় যাবেন তিনি। পর্তুগাল ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতি দিয়ে রোনালদোর কোভিড-19 পজিটিভ আসার খবর দেয়। ওই বিবৃতিতে জানানো হয়, রোনালদোর মধ্যে কোনো উপসর্গ নেই এবং তিনি আইসোলেশনে আছেন, ভালো আছেন। 10 দিন আইসোলেশনে থাকার কারণে ক্লাব জুভেন্টাসের হয়েও কয়েকটি ম্যাচ মিস করবেন তিনি। খেলতে পারবেন না সেরিয়ার আগামী শনিবার ক্রোতনোর বিপক্ষে। 3 দিন পর দিনামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচেও তাকে পাবে না তুরিনের দলটি। শঙ্কা আছে ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী 28 অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়েও। তবে সেই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে একটি দিনও নষ্ট করতে চাইছেন না রোনালদো। ইতালিতে নতুন নিয়মে কোয়ারেন্টিনের মেয়াদ 14 থেকে 10 দিনে নামিয়ে আনা হয়েছে এবং দুবারের জায়গায় এখন কোভিড-19 পরীক্ষায় একবার নেগেটিভ হলেই চলবে। তবে ম্যাচের 7 দিন আগে নেগেটিভ হওয়ার সার্টিফিকেট পাঠাতে হবে ওয়েফার কাছে। এর জন্য রোনালদোর সামনে সময় আছে ঠিক 1 সপ্তাহ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টাঙ্গাইলে দল বেঁধে ধর্ষণ মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড, সরকার আইন সংশোধন করার পরপরই এই রায়। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগ। নূর রাশেদকে অবাঞ্ছিত করে ভাঙল ছাত্র অধিকার পরিষদ, একই সংগঠনের 22 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে হস্তান্তরের দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন, মানবতা বিরোধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান। নাগোর্নো-কারাবাখ যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সেনাবাহিনী এখনও ওই অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে মন্তব্য। ভারতের তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, জরুরি কাজ ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান।
ট্রাম্পের ছেলে ব্যারনও করোনায় আক্রান্ত হয়েছিল, জানালেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সুস্থ আছেন বললেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্সের 9 শহরে কারফিউ ঘোষণা, করোনা মোকাবেলায় স্বাস্থ্যগত জরুরি অবস্থাও জারি। এবং কোয়ারেন্টিনে থাকার সময়টা তুরিনে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সার বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে একটি দিনও নষ্ট না করার সিদ্ধান্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।